সম্প্রতি তেলুগু ভাষার একটি ফ্যান্টাসি হরর থ্রিলার মুভি রিলিজ হয়েছে যার নাম রাকাসা মানে রাক্ষস। ইতিমধ্যে অনেকে এক্সপ্লেনও করেছে, কিন্তু মুভিটা দেখার পর আমি যেটা বুঝতে পারলাম তারা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেনি, আর শেষে যে পোস্ট ক্রেডিট সিন ছিল তার সম্পর্কে তো কিছু বলেইনি, যেজন্য আমি আপনাদের জন্য মুভিটি এক্সপ্লেন করতে বাধ্য হলাম। যারা ইতিমধ্যে দেখেননি তারা তো এনজয় করতে পারবেনই, আর যারা দেখেছেন তারাও নতুন কিছু জানতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন সিনেমাটিক ওয়ার্ল্ড। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত মুভি পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো আর কথা না বাড়িয়ে মুভির গল্পে চলে যাই। গল্পের শুরুটা হয় আজ থেকে 2000 বছর আগে, রাকাভারাম নামে একটি রহস্যময় গ্রামে। এই গ্রামের মাঝখানে একটি বিশাল দুর্গ ছিল। ওই দুর্গের গভীরে বন্দী ছিল এক ভয়ঙ্কর ব্রহ্ম রাক্ষস। গ্রামের মানুষের বিশ্বাস ছিল প্রতি 1000 বছর পর পর ওই রাক্ষসকে শান্ত রাখতে একজন মানব বলি দিতেই হবে, আর যদি এর আগে তারা 3টি সতর্কবার্তাও পায় তাহলেও তাদের বলি দিতে হবে। এইভাবে 2000 বছর আগে একবার বলি দেওয়া হয়েছিল, তারপর দেয়া হয়েছে 1000 বছর আগে, আর সবচেয়ে শেষবার আজ থেকে 500 বছর আগে, তাও একটা নিষ্পাপ শিশুকে বলি দেওয়া হয়েছিল। মূলত বলি হিসেবে যাকে দেয়া হতো তাকে দুর্গের ওপারে রেখে আসা হতো। আর ঠিক তখনই শোনা যেত সেই ভয়ঙ্কর রাক্ষসের গর্জন, এমন এক আওয়াজ যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠত। কিন্তু সেই সময়ের মহারাজ প্রতাপরুদ্র বর্মা এসব কিছু মেনে নিতে পারছিলেন না। তার মনে হচ্ছিল এই রিচুয়ালগুলো সম্পূর্ণ ভুল, যেভাবেই হোক এই বলির প্রথা বন্ধ করতে হবে। ঠিক তখনই হঠাৎ এক সৈনিক এসে খবর দেয় দুর্গের ভেতর ঢোকার আরেকটি গোপন রাস্তা খুঁজে পাওয়া গেছে। আর এই মুহূর্তটাই ব্রহ্ম রাক্ষসের উপর আক্রমণ করার একদম উপযুক্ত সময়। এরপরে রাজা নিজের সেনাবাহিনী নিয়ে ব্রহ্ম রাক্ষসের উপর আক্রমণ চালায়। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে রাজা এবং তার সেনারা আর কখনোই সেখান থেকে ফিরতে পারেনি। এরপর রাজার ছেলের হাতে একটি বিশেষ চাবি তুলে দেওয়া হয় এবং তাকে বলা হয় তার বাবার মতো ভুল যেন আর কেউ না করে, ভবিষ্যৎ প্রজন্মকেও এই বলির রীতি চালিয়ে যেতে হবে। আর ঠিক এখান থেকেই গল্প চলে আসে 2026-এ। আমাদের একটি বরযাত্রী ভর্তি বাসকে দেখানো হয় যারা ওই গ্রামের দিকে যাচ্ছে। চারি আর তার ছেলে আনন্দ সবাইকে ধোঁকা দিচ্ছিল। তারা মূলত একটি কালো সুতো বিক্রি করছিল। তারা এটা বলছিল যে এটা নাকি যে অশুভ শক্তি থেকে মানুষকে রক্ষা করবে, শুধুমাত্র দুর্গের কাছে না গেলেই চলবে। কিন্তু আমরা আগে থেকে জানতাম যে এসব পুরোপুরি ভাওতাবাজি, তারা আসলে মানুষকে ঠকাচ্ছিল। ঠিক তখনই রাস্তায় এন্ট্রি হয় মুভির মেইন ক্যারেক্টার ভীরা বাবুর, যাকে সবাই ভালোবেসে ভীরু বলে ডাকে। সে মূলত প্রায় 10 বছর পর আমেরিকা থেকে গ্রামে ফিরছে। এখানে তার সঙ্গে দেখা হয় তার বন্ধু বালারাজুর। তারা দুজনও ওই একই বাসের মধ্যে ওঠে। আর তখনই ভীরু জানায় সে মূলত এই গ্রামের মেয়ে সুকন্যাকে বিয়ে করার জন্য আসছে। আর শকিং ব্যাপার হচ্ছে এই যে পুরো বরযাত্রী বাসটা যাচ্ছিল সেটা আসলে সুকন্যার মহেশের বিয়ের জন্যই যাচ্ছিল, মানে আজই মহেশের সাথে সুকন্যার বিয়ে। কিন্তু ভীরুর এই বিষয়ে কোনো ধারণাই ছিল না, কারণ সে ঠিকমতো খেয়ালই করেনি যে বাসের সঙ্গে নাম লেখা রয়েছে। মূলত ছোটবেলায় সে চারির স্কুলে পড়াশোনা করেছিল বলে তার তেলুগু ভাষা খুব একটা ভালো ছিল না। যাই হোক, গ্রামে পৌঁছা মাত্রই সে বড় একটি ধাক্কা খায়। সে জানতে পারে সুকন্যার আগে আরও অনেক ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে মহেশকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই পুরো সময়ে সে ভীরুকে বোকা বানিয়ে তার কাছ থেকে টাকা, আইফোন, দামি দামি অনেক জিনিসপত্র হাতিয়ে নিয়েছে। আর এই কারণেই গ্রামের সবাই ভীরুকে সুকন্যার বড় ভাই মনে করছিল। এসব শুনে ভীরু অনেক কষ্ট পায়। আবার ভীরুকে হঠাৎ করে আমেরিকা থেকে এখানে আসতে দেখে ভীরুর দাদি অনেক অবাক হয়, কারণ তার কথা ও হঠাৎ করে কী জন্য এলো, তাদের তো কিছুই জানায়নি। এরপর বালারাজু মানে বালু ভীরুকে চারির বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে, কারণ চারি আর তার মেয়ে শুভলক্ষ্মী এই ব্যাপার তাকে হয়তোবা সাহায্য করতে পারবে। এরপর ভীরু আর বালু যখন সেখানে পৌঁছায় তখন শুভলক্ষ্মীর ভাই আনন্দ তাকে ডাকতে যায়। আর এর মাঝে ভীরু চারির কিছু গোপন কথা শুনতে পায়। চারি মূলত গ্রামের সারপঞ্চ পরশুরাম আর তার বাবার সঙ্গে চাপা গলায় কথা বলছিল। সে তাদেরকে বলছিল যে গ্রামের ভিতরে খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। আর এই ব্যাপারটা তারা গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে বুঝতে পেরেছে, যদিও দিন তারিখ এখনও ঠিকমতো জানা যায়নি। ঠিক তখনই শুভলক্ষ্মী এসে পড়ে। ভীরু আর বালু উকি দিয়ে কথা শুনছিল বলে তাদেরও বকে। ভীরু তখন পুরো ঘটনার কথা খুলে বলে। ভীরু জানায় যে সে সুকন্যাকে বিয়ে করতে চায়, যে কোনো মূল্যে বিয়েটা এখন ভাঙতে হবে। শুভলক্ষ্মী তখন ভীরুকে একটি কালো কাজল দেয়, সাথে এটাও বলে যে এই কাজল যদি সুকন্যার কোমরে লাগানো হয় তাহলে সে ভীরুর প্রতি আকৃষ্ট হয়ে যাবে আর বিয়েটাও ভেঙে যাবে। এরপর ভীরু ঠিক সেই কাজটাই করার চেষ্টা করে, কিন্তু গণ্ডগোলটা তখনই হয় যখন ভুল করে সে সুকন্যার বদলে সুকন্যার মায়ের কোমরে বড় করে কাজল লাগিয়ে দেয়। আর এতে করে ভীরু আর বালু দুজনই ভয় পাচ্ছিল, কারণ তাদের মনে হচ্ছিল এবার সুকন্যার বদলে হয়তো সুকন্যার মায় ভীরুর প্রেমে পাগল হয়ে যাবে। তবে সৌভাগ্যবশত তেমন কিছুই হয়নি।
এরপর ভীরু দাঁড়িয়ে দাঁড়িয়ে সুকন্যার মহেশের বিয়ে দেখে। এতে করে তার মধ্যে প্রচণ্ড রাগ হয়, কারণ তার হৃদয়টা পুরোপুরি ভেঙে দিয়েছিল। সুকন্যা তাকে ধোঁকা দিয়েছে, যে জন্য সে সোজা গিয়ে মদ খেতে শুরু করে। অন্যদিকে তার বন্ধু বালু এতটাই বেশি মদ খেয়ে ফেলেছিল যে বালু সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর শুভালক্ষ্মী এলে ভীরু তাকেও 2-4 কথা শুনিয়ে দেয়, কারণ তার জাদুটোনা কোনো কাজে আসেনি। কিন্তু শুভলক্ষ্মী তাকে বোঝায় যে এত বেশি টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ তার জন্য কোথাও না কোথাও নিশ্চয় কেউ একজন অপেক্ষা করছে। কিন্তু ঠিক তখনই চারির বাবা আসে। সে শুভালক্ষ্মীকে নিয়ে যাচ্ছিল, তবে যাওয়ার আগে শুভালক্ষ্মী ভীরুর দিকে তাকায় এবং ভীরুকে বলে যায় বাড়ি ফেরার সময় সে যেন ডান পাশের রাস্তা ধরে যায়, ভুলেও যেন বাঁ দিকের রাস্তায় না যায়, কারণ সেই রাস্তাটা সোজা দুর্গের দিকে যায়, যেখানে সেই ভয়ঙ্কর ব্রহ্ম রাক্ষসটা বন্দী আছে। এরপর আমরা দেখতে পাই শুভা চলে যাওয়া মাত্রই ভীরুর সামনে এক রহস্যময় নারী এসে দাঁড়ায়, যেখানে ভীরু তাকে দেখে বলে ওঠে ওই স্ত্রী কালানা, মানে ওই যে স্ত্রী মুভিতে যেমনটা ঘটেছিল আর কি, সেরকম একটা কমেডি সিন আর কি। কিন্তু মজার ব্যাপার হলো এই নারী আসলে কে সেটা কেউই বুঝতে পারছে না। সে কি কোনো আত্মা ছিল, নাকি সত্যিই সুকন্যার মা, যার উপর কালো জাদু কাজ করা শুরু করেছে? এসব ভাবতে ভাবতে ভীরুর মাথা পুরোই ঘুরে যায়। সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আবার ভীরু এতটাই বেশি মদ খেয়ে ফেলেছিল যে ভুল করে সে বাঁ পাশের রাস্তাতেই চলে যাওয়ায় সোজা সে অভিশপ্ত দুর্গের সামনে পৌঁছে যায়। সেখানে গিয়ে আবারও ব্রহ্ম রাক্ষসের মূর্তির সঙ্গে কথা বলতে শুরু করে। আর ঠিক তখনই সে প্রথম সতর্কবার্তা দেখতে পায়। তার চোখের সামনে আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পড়ে যায়। তার মানে বলির সময় হয়ে গেছে। অন্যদিকে গ্রামের সারপাঞ্চের বাবা তখন নিজের রকিং চেয়ারে বসে আরাম করছিল। হঠাৎ তার সামনে রাখা একটি আলমারি থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। সে আলমারিটা খুলেই দেখতে পায় আলমারির মধ্যে রাখা 500 বছর পুরনো সেই চাবিটা জল জল করে জ্বলছে। সেও বুঝতে পারে মানব বলির সময় এসে গেছে। ঠিক তখনই তিনি দেখতে পায় যে তার দাদার যে আত্মা রকিং চেয়ারে বসে দুলছে। আর এরপরই তার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে, যেখানে তার দাদা একটা গল্প বলেছিলেন। তিনি বলেছিলেন কেউ যেন কখনো ওই দুর্গের কাছে না যায়, না হলে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। কিন্তু কি ঘটবে সেটা তিনি বলেননি, কিংবা আমাদেরও দেখানো হয়নি। এরপর আমাদের দেখানো হয় যে ভীরুর কাছে যেন কিছু একটা এসেছে। আর পরদিন সকালে ভীরুকে কোনো একটি জায়গায় অচেতন অবস্থায় পাওয়া যায়। গ্রামের সবাই তো ভেবেই নিয়েছিল এটা হয়তোবা লাশ, কিন্তু হঠাৎ করে ভীরুর জ্ঞান ফিরে আসে। আসলে সে নেশার ঘরে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তবুও সে গ্রামের সবচেয়ে বড় নিয়মটি ভেঙে ফেলেছে, কারণ রাতের বেলা ওই দুর্গের কাছে যাওয়া নিষেধ। তবে এর মধ্যে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়। গ্রামে সোমু নামে একজন ব্যক্তি নিখোঁজ হয়েছে। আর সোমু নিখোঁজ হওয়ার আগে যে চেক শার্টটি পরা ছিল, ওই একই রকমের একটি চেক শার্টের ছেঁড়া অংশ, যার গায়ে তার রক্ত লেগেছিল, সেটা আগে থেকে গাছের উপর ঝুলছিল, সেটা এখন ভীরুর কাঁধে এসে পড়েছে। এই জন্য তারা ভীরুকেই সন্দেহ করছে। এর মধ্যে পুলিশ অফিসার নরসিংহারাও ভীরুকে গ্রেপ্তার করতে শুরু করে। অন্যদিকে ভীরুর বন্ধু বালু উল্টো ভীরুকেই ধন্যবাদ দিচ্ছিল যে সোমু তো একজন স্মাগলার ছিল। বালুর মতো এমন লোক মরে গেলে কোনো ক্ষতি নেই, কিন্তু ভীরু বারবার বলছিল সে কিছুই করেনি। তবে ভীরুকে পুলিশ স্টেশন নিয়ে যাওয়ার আগে গ্রামের সারপঞ্চ পরশুরামের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে মূলত অন্য একটি বিচার চলছিল, আর তাকে কয়েকদিনের জন্য গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই গ্রামের একটি প্রথা ছিল, সারপঞ্চের সিদ্ধান্তের আগে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারবে না, তাই তারা ইচ্ছা করলে ভীরুকে নিতে পারছিল না। তো এরপর পরশুরাম ভীরুকে চাবুক মারা শাস্তি দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে সোমুর স্ত্রী সাবিত্রী এসে পড়ে। সে মূলত প্রচণ্ড ভয় ভেঙে পড়েছিল, কিন্তু বালু তখনও একই কথা বলে যাচ্ছিল, সোমু মরে গেলেও কিছু যায় আসে না, কারণ ও তো একটা স্মাগলার ছিল। ঠিক তখনই সারপঞ্চের বাবা এসে পড়ে। তার কথা ফালতু কথা সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আর শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় গ্রামের কেউই আর ভীরুর পরিবারের কোনো সাহায্য করবে না, সেটা খাবার দাবার বা অন্য জিনিসপত্র কোনো কিছু দিয়েই নয়। আর সেই সঙ্গে ভীরুকে অনেকগুলো চাবুকও মারা হয়। এরপর আমরা দেখতে পাই যে ভীরুর দাদি বাড়ির সব কাজ ভীরুকে দিয়ে করাচ্ছে, কারণ সে গ্রামে আসার পর থেকেই একের পর এক ঝামেলা তৈরি হচ্ছিল। এই জন্য ভীরুকে তারা শাস্তি দিচ্ছে। কিন্তু ভীরু আসলে খারাপ মানুষ ছিল না, তার সঙ্গে বারবার অন্যায় করা হচ্ছিল। সে মূলত এই গ্রামের নিয়মকানুন সম্পর্কে কিছুই জানতো না, তার কোনো আইডিয়াও ছিল না। তবুও তাকে সবাই সোমুর খুনি হিসেবে শাস্তি দিচ্ছে, এমনকি তার পাসপোর্ট পর্যন্ত জব্দ করে নেওয়া হয়। শাস্তির মধ্যে আরও একটি নিয়ম যোগ করা হয়েছিল যে যতদিন পর্যন্ত সোমুকে খুঁজে পাওয়া না যাবে ততদিন পর্যন্ত ভীরু সাবিত্রীকে 250 টাকা করে দিতে হবে। যদিও এর আগে সাবিত্রী তার কাছ থেকে $25,000 চেয়েছিল, কারণ সে জানতো ভীরু আমেরিকা থেকে এসেছে, তার মানে তার কাছে নিশ্চয় অনেক টাকা থাকবে। মানে সুযোগ বুঝে তার কাছ থেকে টাকা হাতানোর একটা ফোন দিয়ে আর কি। সাবিত্রী মূলত ভীরুর থেকে প্রতিদিন 250 টাকা নিত ঠিকই, আর ওই টাকা দিয়ে প্রতিদিন গিয়ে মদ খেত। বালু ভীরুর সঙ্গে লিখে লিখে কথা বলতো। তবে পুরো গ্রামের মধ্যে শুধু সুব্বই ছিল যে সত্যি সত্যি ভীরুকে সাহায্য করছিল।
এর মধ্যে একদিন সুব্বু বালুকে জানায় সমুকে শেষবার দেখা গিয়েছিল গঙ্গায়া দাদাজির সঙ্গে, যিনি মূলত প্রায় ৮০ বছরের এক বৃদ্ধ, কিন্তু প্রচণ্ড নেশাগ্রস্ত, মদখোর। এদিকে আমরাও দেখতে পাই যে সরপঞ্চের বাবা কারোর সঙ্গে কথা বলছে। সে বলছিল যেদিন থেকে ভীরু এই গ্রামে এসেছে সেদিন থেকে এই সব কিছু শুরু হয়েছে। কেউ যেন ভুল করে ওই দুর্গের কাছে না যায়, না হলে বড় বিপদ হবে। তবে সে এক্স্যাক্টলি কার সঙ্গে কথা বলছে এটা আমরা দেখতে পাইনি। এরপর ভীরু আর বালু গঙ্গায়ের সঙ্গে কথা বলতে চায়, আর প্রতিদিন তাকে মদ খাওয়াতে থাকে যাতে সে সবকিছু সত্যটা বলে। কিন্তু তার কাছ থেকে তারা শুধু এইটুকুই জানতে পারে সে পঙ্কজ নামে এক মহিলার সঙ্গে সময় কাটাতো, হয়তো তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। এদিকে ভীরু আসার পর থেকেই তার সঙ্গে শুধু খারাপই হচ্ছে, তাই নিজের জীবনের ভালো কিছু আসুক এই আশা করে ভীরু পুকুরে প্রদীপ ভাসাতে যায়। হঠাৎই সেই প্রদীপটা উল্টে যায়, আর ঠিক তখনই চারপাশে অদ্ভুত জন্তু জানোয়ারের শব্দ শোনা যায়। মনে হচ্ছিল কোনো অশুভ বিপদ ঘনিয়ে আসছে। পরবর্তী দিন সকালবেলায় গ্রামের লোকেরা সরপঞ্চের বাবাকে নিয়ে ওই জায়গায় যায়, আর সেখানে গিয়ে দেখা যায় রাতারাতি সব পশু কঙ্কালে পরিণত হয়েছে। তার মানে দ্বিতীয় সতর্কবার্তা চলে এসেছে, এবার যত দ্রুত সম্ভব বলির ব্যবস্থা করতে হবে। সেদিন রাতেই ভীরু একা আগুন জ্বালিয়ে বসেছিল। ঠিক তখনই সেখানে সুব্বু আসে, আর তখনই আমরা জানতে পারি নবম শ্রেণী পর্যন্ত সুব্বু ভীরুর সঙ্গে একই বেঞ্চে বসত, কিন্তু পরে সে ফেল করে যায়। আর এরপর থেকে সুকন্যা ভীরুর পাশে বসতে শুরু করেছিল। ঘুরিয়ে ফিরিয়ে সুব্বু বুঝিয়েও দেয় সে অনেক আগে থেকে ভীরুকে ভালোবাসত, কিন্তু ভীরু তখন ওই বিষয়টা বুঝতে পারছিল না। এরপর এক রাতে বালু ভীরুকে পরিষ্কার করে বলে দেয় সুব্বু সত্যিই তাকে ভালোবাসে, তার পুরো আচরণটাই বদলে গেছে। এসব শুনে ভীরুও ভীষণ খুশি। সে ভাবছিল হয়তো আগামীকাল থেকে তার জীবনটা পুরো বদলে যাবে। কিন্তু ঠিক সেই রাতেই মুভির শুরুর দিকে আমরা যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছিলাম, হেল থেকে একটি পাথর বেরিয়ে আসে, আর সেই পাথরের উপর লেখা ছিল শেষ সতর্ক বার্তা, এবার বলি দিতেই হবে, না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। এটা দেখে গ্রামের মানুষ বুঝতে পারে এবার সেই রিচুয়ালের সময় হয়ে গেছে। সবাই এটা শুনে একটু হতবাগী হয়, কারণ ৫০০ বছর আগে এটা করা হয়েছিল, এরপর আর করা হয়নি। যে জন্য চারি পুরনো কিছু স্কোর বের করে পুরো ইতিহাস গ্রামের মানুষকে শোনায়। আসলে বহু শতাব্দী আগে এই গ্রামে ভয়ঙ্কর এক মহামারী ছড়িয়ে পড়েছিল, একের পর এক মানুষ মারা যাচ্ছিল। তখন গ্রামের মানুষকে বাঁচানোর জন্য রাজা কালো জাদুর আশ্রয় নেয়, মানে এক ভয়ঙ্কর রাক্ষসের সাহায্য নিয়েছিল, আর সেই রাক্ষসটাই ছিল ব্রহ্ম রাক্ষস। রাজার সঙ্গে তার একটি চুক্তি হয়েছিল যে গ্রামের সব মানুষ বেঁচে যাবে, কিন্তু যখনই এই ৩টি সতর্কবার্তা দেখা দিবে তখন গ্রামের প্রতিটি বাড়ি থেকে একটি করে পশু বলি দিতে হবে, আর এগুলোই দুর্গের মধ্যে, তার সাথে বিশেষ একটি পরিবার থেকে একটা মানব বলি। এটাই ছিল সেই ভয়ঙ্কর সমঝোতা, যেটাতে শেষ পর্যন্ত রাজা রাজিও হয়ে গিয়েছিল। আর তখন থেকে এই রিচুয়াল চলে আসছে যুগের পর যুগ ধরে। যখনই সতর্কবার্তা আসে পুরো গ্রামের চারপাশে একটা অদৃশ্য বেড়া তৈরি হয়ে যায়, যার ফলে কেউ গ্রাম থেকে বাইরে যেতে পারে না, সবাই ভিতরে আটকে পড়ে। যতক্ষণ পর্যন্ত বলি সম্পূর্ণ না হয় ততক্ষণই কেউই বের হতে পারবে না, কারণ যদি বলি সম্পূর্ণ না হয় তাহলে ব্রহ্ম রাক্ষস দুর্গের বাইরে বেরিয়ে এসে পুরো গ্রামকে শেষ করে দিবে। কিন্তু যদি নিয়ম মেনে পশু বলি আর মানব বলি দেওয়া হয় তাহলে সেই ব্রহ্ম রাক্ষস দুর্গের ভেতরেই বন্দী থাকবে, সে গ্রামের সবাইকে রক্ষা করবে। আর সেটা না করা হলে সে মুক্ত হয়ে গ্রামকে ধ্বংস করে দিবে, ঠিক যেমনটা সেই মহামারীর সময় হওয়ার কথা ছিল। এই ছিল মূলত এই গ্রামের ভয়ঙ্কর অভিশাপ। আর যদি সবাই বাঁচতে চায় তাহলে বলি দিতেই হবে। এটা শুনে গ্রামের সবাই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে, কিন্তু পরশুরাম এক কথায় সবাইকে চুপ করিয়ে দেয়। সে বলে এটা করতেই হবে, এখানে কোনো আলোচনা চলবে না। ভীরু এই সব কিছু জানতে পারে, কিন্তু সে বলির ব্যাপারে না রাগ করে তার চেয়েও বেশি রাগ হয় অন্য একটি কারণে। কারণ তার প্রশ্ন, যদি রাতের বেলা দুর্গের কাছে যাওয়া নিষেধই হয় তাহলে পরশুরাম আর গ্রামের বাকি লোকেরা সেখানে কেন যাচ্ছে? এই প্রশ্নের উত্তর আর ন্যায় বিচার চাইতে সে সেখানে যায়, কিন্তু তার কথায় তখন কেউ গুরুত্ব দিচ্ছিল না। ঠিক তখনই পরশুরাম সেই রহস্যময় চাবিটা ব্রহ্ম রাক্ষসের মূর্তির কপালের ওপর এমন একটি জায়গায় লাগায় যেখানে আগে থেকে একটি ছিদ্র করা ছিল। আশ্চর্যজনকভাবে চাবিটা ধীরে ধীরে ভিতরে ঢুকে যায়, সাথে সাথে মাটির নিচ থেকে একটি অদ্ভুত চেম্বার খুলে যায়। সেখানে মূলত একটি বাক্স রাখা ছিল, আর ওই বাক্সের ভেতরে ছিল পুরনো স্কুল, গ্রামের মানুষদের তথ্য আর আরও অনেক রহস্যময় কিছু। এসব দেখার পর বলি শব্দটা শুনে ভীরু এবার একটু সত্যি সিরিয়াস হয়ে যায়, কারণ এখন তার মনে হতে শুরু করে গ্রামের ভিতরে সত্যি কিছু অদ্ভুত ঘটছে। এরপর চারি, পরশুরাম আর গ্রামের অন্য লোকেদের সামনে একটি গোপন পিলার দাঁড় করানো হয়। এই পিলারের মাধ্যমে ঠিক করা হবে কে বলি হবে। এই পিলারে মূলত একটি মালা, লাল রঙের সুতো এবং পেরেক ঝুলছিল। চারি তখন সবাইকে আবারও মনে করিয়ে দেয় দুর্গের ভেতরে একটা রাক্ষস রয়েছে। আজ থেকে ৫০০ বছর আগে একটি শিশুকে সেই রাক্ষস বলি হিসেবে খেয়ে ফেলেছিল। গ্রামের লোকেরা তখন আলোচনা করতে থাকে যে যার এখনো বিয়ে হয়নি বা যার কোনো দায়িত্ব নেই তাকেই বলির জন্য বেছে নেওয়া উচিত। তবে এর মধ্যেও কিছু নিয়ম ছিল,
আসলে পুরো গ্রামকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল, আর আগেরবার যে ভাগের অংশ থেকে বলি দেওয়া হয়েছিল এবার সেই অংশের কাউকে বেছে নেওয়া হবে না। তো এরপর একটি বিশেষ প্রদীপের আগুনের কথা বলা হয় যে গ্রামের বাকি 3টি অংশের কেউ চাইলে নিজের হাত দিয়ে সে আগুন নিভিয়ে স্বেচ্ছায় বলির জন্য চিহ্নিত হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবেই এমনটা কেউই করতে চাচ্ছে না। তাই এবার তারা নিজেদের মধ্যে একজনকে বেছে নেয়। তারা ওই গঙ্গায়াকে বেছে নেয়, মানে ওই নেশাখোর বৃদ্ধ দাদাকে। এটা শুনে ভীরু ভীষণ রেগে যায়। ভীরু ভালো করে জানে যে ওরা তাকে বলি হিসেবে দিয়ে দিবে। এই জন্য গঙ্গায়াকে সেখান থেকে পালিয়ে যেতে তাকে সাহায্য করার একটা পরিকল্পনা সাজায়। কিন্তু তখনই পরশুরাম নিজের লোকজন নিয়ে এসে গঙ্গায়াকে সেখান থেকে ধরে নিয়ে যায়। তার মানে এবার তাকেই বলির জন্য প্রস্তুত করা হবে। কিন্তু বেচারা গঙ্গায়া পুরো ব্যাপারটাই ভুল বুঝছিল। তার কাছে মনে হচ্ছিল হয়তো তার বিয়ে হতে চলেছে ওই পঙ্কজমের সঙ্গে। এদিকে ভীরু এসে সুব্বুর উপর রাগ করে। সে বলে, তুমি তো ওই প্রজন্মের মেয়ে, তোমার তো সব বন্ধ করা উচিত। এটা বলে সে চলে যায়। কিন্তু ঠিক তখনই সুব্বুর একটি ফ্ল্যাশব্যাকের ঘটনা আমাদের সামনে আসে, যেখানে দেখা যায় তার বাবা চারি আর সরপঞ্চের বাবা নিজেদের মধ্যে কথা বলছিল। তারা মূলত বলছিল দুর্গের ভেতরে ঢোকার আরেকটা গোপন রাস্তা আছে, তবে এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। এটা শুনে সুব্বুর মাথায় একটা বুদ্ধি আসে। সুব্বু সোজা সরপঞ্চের বাড়ির দিকে রওনা হয়, যাতে সেই নির্দেশনাগুলো দেখে গোপন পথটা সে খুঁজে বের করতে পারে। অন্যদিকে গঙ্গা খুব খুশি মনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ভীরু তাকে নাচাতে শুরু করে যাতে সুযোগ পেয়ে সে পালিয়ে যেতে পারে। আর এখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে। নাচতে নাচতে গঙ্গায় মারা যায়, মানে সে খুব সহজেই বলি হয়ে যেত। কিন্তু ভীরুর জন্য আবারও তাদের সবকিছু নস্যাৎ হতে চলেছে, যেটা আগেও হয়েছে। আর পরশুরামের আগে থেকে ধারণা ছিল যে এমন কিছু হতে পারে, তাই তারা আগে থেকেই দ্বিতীয় নাম হিসেবে বালুকে বেছে নিয়েছিল। বালুর কথা জানার পর ভীরু তো আরও বেশি রেগে যায়। সে সবার সামনে চিৎকার করে বলে যে দুর্গের ভেতর আসলে কিছুই নেই, তোমরা আমাকে প্রমাণ করে দেখাও যে ভেতর সত্যিই কিছু আছে। ভীরু একসময় উত্তেজনার বশে নিজের হাত দিয়ে ওই প্রদীপের আগুন নিভিয়ে ফেলে, আর এর মাধ্যমেই নিজেকে বলির জন্য চিহ্নিত করে দেয়। মানে সে নিজেকে বড় করার চেষ্টা করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দুর্গের ভেতর থেকে ব্রহ্ম রাক্ষসের গর্জন ভেসে আসে, যেটা শোনার পর তার হিরোগিরি একদমই বন্ধ হয়ে যায়। এখন আর কিছুই করার নেই, কারণ এবার তাকে সত্যি বলি হিসেবে দুর্গের ভেতর পাঠানো হবে। যার ফলে সুব্বু এখন অসহায়ের মতো দাঁড়িয়ে শুধু ভীরুর দিকে তাকিয়ে আছে, কারণ সে তো এসেছিল ভীরুকে সাহায্য করতে। কিন্তু এখন পুরো খেলাটাই উল্টে গেছে। যেখানে যাওয়ার কথা ছিল অন্য কারোর, সেখানে এখন ভীরুকে পাঠানো হবে। এমনকি সুব্বু শেষবারের মতো ভীরুর সঙ্গে ঠিকমতো কথা বলতে পারেনি। বালুও ভীষণ ভেঙে পড়ে। যাই হোক, দুর্গের ভেতরে ঢোকার পর ভীরু বেশ ভয়ঙ্কর একটি ট্র্যাপ দেখতে পায়, কারণ এই দুর্গটা একসময় রাজার ছিল। স্বাভাবিকভাবে রাজার দুর্গের মধ্যে গুপ্তধন বা বিভিন্ন জিনিসপত্র রাখার কথা, ওইগুলোকে প্রোটেক্ট করতে সেখানে একটা ট্র্যাপ থাকবে, এটাও স্বাভাবিক। কিন্তু ভীরু কোনো মতে সেগুলো পার হয়ে আসে। তখনই সে অনুভব করে কেউ তার পিছে দৌড়ে আসছে। প্রথমে সে ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই দেখে সেটা অন্য কেউ নয়, সোমু। মানে গ্রাম থেকে যেই সোমু নিখোঁজ হয়েছিল, অর্থাৎ সে মারা যায়নি, সে দুর্গের মধ্যেই ছিল। সোমুর সাথে কথা হলে সোমু ভীরুর কাছে নিজেকে এক্সপোর্ট ইম্পোর্ট অফিসার বলে পরিচয় দেয়। সে বলে সে বিদেশে চন্দন কাঠ পাঠানোর ব্যবসা করে। ছেঁড়া শার্টের অংশ দেখে বোঝা যায় এই আসলে সোমু, যাকে সবাই স্মাগলার বলে। তবে এখানে আসার কারণ জানতে চাইলে ভীরু যখন সোমুকে ভয় দেখায়, সোমু একসময় পুরো সত্যিটা বলে দেয়। সে জানায় পুরো প্ল্যানটাই ছিল তার স্ত্রী সাবিত্রীর। মানে সাবিত্রী আগে থেকে সবকিছু জানতো, তবুও সে ভীরুর কাছ থেকে টাকা আদায় করছিল। আসলে সাবিত্রী জানতে পেরেছিল দুর্গের ভেতরে ঢোকার আরেকটা গোপন রাস্তা আছে, আর এই দুর্গের ভেতরে হয়তোবা বিশাল কোনো গুপ্তধন লুকানো রয়েছে। তাই তার ধারণা ছিল গ্রামের সরপঞ্চ আসলে রাক্ষসের গল্প বানিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। এই জন্যই সে সোমুকে একটি ব্যাগ দিয়ে দুর্গের ভেতরে পাঠিয়েছিল, যাতে সে গুপ্তধন খুঁজে বের করে আনতে পারে। আর সোমুও তার স্ত্রীর ভয়ে এখানে এসেছিল। কিন্তু এদিকে দুর্গের দিকে যাওয়ার সময় সোমুর শার্টটি একটি গাছের ডালে আটকে ছিঁড়ে গিয়েছিল, আর সেখানে রক্তও লেগেছিল। আর সম্ভবত ভীরু যখন ওই পথ দিয়ে যাচ্ছিল, তখন সেই ছেঁড়া টুকরোটা তার কাঁধে এসে পড়ছে। আর এরপর তো নেশার ঘরে ঘুমিয়ে পড়েছিল। সোমুর সাথে আরও জানায় যে দুর্গের ভেতরে ঢোকার পর থেকেই সে ভয়ঙ্কর সব আওয়াজ শুনতে শুরু করেছে, যে জন্য সে গোপন রাস্তা দিয়ে আবার ফেরারও চেষ্টা করেছিল। কিন্তু ওই রাস্তা দিয়ে বের হওয়া সম্ভব হয়নি। মানে ওই রাস্তা দিয়ে একবার ঢোকা যাবে ঠিকই, বের হওয়া সম্ভব নয়, কারণ তার কাছে মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য দেয়াল পুরো পথটা বন্ধ করে রেখেছে। আর এইভাবে সে গত 10 দিন ধরে দুর্গের ভেতর আটকে আছে। এমনকি তার পেছনে একটা কালো ছায়াকেও সে ঘুরে বেড়াতে দেখছিল। মানে এই দুর্গের ভেতরে সত্যি কিছু একটা ছিল যা অন্ধকারে ঘুরে বেড়ায়। এসব শুনে ভীরু পুরো হতবাক হয়ে যায়, কারণ এখান থেকে বের হওয়ার কোনো পথই নেই। সোমু ভীরুকে জানায় যেখানে মাটির নিচে একটি বড় গর্ত আছে, যেটার উপর বিশাল একটি পাথর চাপা দেওয়া। তার ধারণা সেখান দিয়ে হয়তোবা বাইরে যাওয়ার কোনো রাস্তা পাওয়া যেতে পারে।
এই জন্য দুজন মিলে সেই পাথরটা সরানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একটি বাদুড় সেখান দিয়ে উড়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যে সেটা আগুনে পুরো ছাই হয়ে যায়। আর তখনই প্রথমবারের মতো সামনে আসে সেই ব্রহ্ম রাক্ষস, যার পুরো শরীরটা আগুনে জ্বলছিল। সেই রাক্ষসটা তাদের দুজনের উপর আক্রমণ শুরু করে, কিন্তু তারা দুজন ভয় পেয়ে একটি জায়গায় গিয়ে লুকিয়ে যায়। অন্যদিকে চারি নিজের মেয়ে সুব্বুকে ঘরের ভেতর আটকে রাখে, কারণ সে ভালো করে জানতো সুব্বু ভীরুকে ভালোবাসে। সে কোনো না কোনোভাবে হয়তোবা ভীরুকে বাঁচাতে দূরকে যেতে পারে। এদিকে চারি নিজের ছেলে আনন্দকে সেখানে বসিয়ে রাখে, যাতে সুব্বু কোনোভাবে ঘর থেকে বের হতে না পারে। আর এদিকে দুর্গের ভেতর ভীরু আর সোমু অন্ধকারের মধ্যে বসেছিল। চারপাশ এতটাই অন্ধকার ছিল যে তারা একটি ম্যাচ চালিয়ে মশালে আগুন ধরায়। আর তখনই তাদের চোখ পড়ে সামনে পড়ে থাকা একটি কঙ্কালের দিকে। প্রথমে তারা কঙ্কালটা দেখে ভয় পায়, কিন্তু এরপর তারা দেয়ালে তেলুগু ভাষায় কিছু লেখা দেখতে পায়। তবে ভীরু সেটা পড়তে পারছিল না, কারণ ছোটবেলায় চারিল স্কুলে পড়লেও তার তেলুগু কখনই ভালো ছিল না। সোমু তখন ওই লেখাগুলো পড়তে শুরু করে। আর এখান থেকে আমাদের সামনে আসে তৎকালীন রাজা প্রতাপরুদ্র বর্মা আর তার সৈনিকদের গল্প। যখন তারা রাক্ষসকে মারতে গিয়েছিল তখন আসলে কি হয়েছিল সেই পুরো ঘটনাটাই এই সৈনিক দেয়ালে খোদাই করে লিখে গিয়েছিল। আসলে সেই শিশুটাকে বলি দেওয়ার পর বহু বছর ধরে রাজা ব্রহ্ম রাক্ষসকে মারার উপায় খুঁজছিলেন। এই জন্য তিনি এক জাদুকরের কাছেও গিয়েছিলেন। সে তাকে বলেছিল ওই রাক্ষসকে শক্তি দিয়ে নয়, কৌশল দিয়ে মারতে হবে, কারণ প্রত্যেক রাক্ষসেরই একটা দুর্বলতা থাকে। আর ব্রহ্ম রাক্ষসেরও ছিল। রাক্ষসটাকে শেষ করার জন্য ওই জাদুকর রাজাকে দুটি জিনিস দিয়েছিল। একটি ছিল মন্ত্রযুক্ত গুঁড়ো, যেটা ব্যবহার করলে ব্রহ্ম রাক্ষস দুর্বল হয়ে পড়বে। আর দ্বিতীয়টি দুটি ছুরি, একটি সূর্যের শক্তি দিয়ে তৈরি আর একটি চাঁদের শক্তি দিয়ে। এই দুটি ছুরি যদি একসাথে রাক্ষসের পিঠে বসানো যায় তাহলে তাকে মারা যাবে। কিন্তু যেই সৈনিক দেয়ালের মধ্যে এই সব কিছু লিখেছিল সে গোপন একটা ভয়ঙ্কর জিনিসও দেখেছিল। সে দেখেছিল রাক্ষস নিজের মায়াবী মানুষের মতো রূপ নিয়ে দুর্গের গোপন পথ দিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। আর এটাই সেই পথ যেটা দিয়ে সোমু আর অন্যরা দুর্গের মধ্যে প্রবেশ করেছে, এবং এই পথের ব্যাপারটা এখনো সুব্বুও জেনে গেছে। কিন্তু সৈনিক ওই দিন একটা বিষয় খেয়াল করেছিল যে রাক্ষসটা ওই দিন খুব খুশি ছিল। আর এখানেই সব থেকে বড় প্রশ্নটা আসে, যদি সে সত্যিই দুর্গের মধ্যে বন্দী থাকবে তাহলে বাইরে কিভাবে এসেছিল? তার মানে সে বন্দী ছিল না, আর বন্দী থাকলে খুশি কেন হবে? মূলত এরপরই ওই সৈনিক রাজাকে বিষয়টি জানিয়েছিল। আর এরপরই রাজা নিজের সেনাবাহিনী নিয়ে দুর্গের মধ্যে প্রবেশ করে। রাজা শুধুমাত্র সূর্যের শক্তিযুক্ত ওই ছুরিটি ব্রহ্ম রাক্ষসের শরীরে বসাতে পেরেছিল। দ্বিতীয়টি মারার আগে রাক্ষসের আসল ভয়ঙ্কর রূপ নিয়ে রাজাকে হত্যা করে। আর ওই সময় চাঁদের শক্তিযুক্ত যে ছুরি ছিল সেটা একটি গোপন চেম্বারের মধ্যে পড়ে যায়। এরপর সেই সৈনিক কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। আর ঠিক এই জায়গায় বসেই সে দেয়ালের মধ্যেই সব কিছু লিখে রেখেছিল। সেটাও লিখেছে এখান থেকে বের হওয়ার একটাই পথ, সেটা হচ্ছে ব্রহ্ম রাক্ষসকে হত্যা করা। এমনকি যে চেম্বারের মধ্যে দ্বিতীয় ড্যাগারটি আছে সেই পথটাকে খুলতে হলে তার দুই পাশের লিভার একসঙ্গে টানতে হবে। কিন্তু সে একা থাকার কারণে সেটা করতে পারেনি। তবে চেম্বারটি কোথায় আছে তার একটি ম্যাপ সে তার পেন্ডেন্টের মধ্যে লুকিয়ে রেখেছে, যাতে ভবিষ্যতে গ্রামের কেউ যদি এই রাক্ষসকে মারতে আসে সে এটা ব্যবহার করতে পারবে। এরপর মূলত ওই সৈনিক সেখানে ধীরে ধীরে মারা যায়। তার মানে এই কঙ্কালটা ওই সৈনিকেরই ছিল। এসব শুনে ভীরু পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। কিন্তু ঠিক তখনই তারা সেই পেন্ডেন্টটা খুঁজে পায়। আর সমু তাকে মনে করিয়ে দেয় তারা নিজের চোখেই তো রাক্ষসটাকে দেখেছে। মানে এগুলো কোনো গল্প নয়, এটাই এই গ্রামের বাস্তব সত্য। এরপর তারা বুঝতে পারে রাক্ষসটা আশেপাশে ঘুরছে, তাই তারা দ্রুত সেখান থেকে অন্যত্র চলে যায়, কারণ সেখানে থাকলে তাদের অবস্থা হয়তো ওই সৈনিকের মতো হতে পারে। অন্যদিকে সুব্বুর ভাই সুব্বুকে মুক্ত করে নিজের বাবাকে ঘরের মধ্যে আটকে দেয়, যাতে সুব্বু ভীরুকে বাঁচাতে পারে। সুব্বু যখন দুর্গের কাছে আসে তখন সেখানে বালুকেও দেখতে পায়। বালু মূলত নিজের বন্ধুকে বাঁচানোর জন্য ভিতরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সাহস পাচ্ছিল না। আর সে তো ওই গোপন প্রবেশপথের ব্যাপারও জানতো না। কিন্তু সুব্বু আসতে তারা দুজন একসঙ্গে ওই পথ দিয়ে দুর্গের মধ্যে প্রবেশ করে। এদিকে ওই দুর্গের ভিতর ভীরু আর সমু সৈনিকের জায়গা থেকে বেরিয়ে অন্য একটি জায়গায় চলে গিয়েছিল। সেখানে সমু পাগলের মতো কারোর সঙ্গে কথা বলতে শুরু করে। আসলে সেটা ছিল তার কল্পনার গার্লফ্রেন্ড, কারণ টানা 10 দিন এখানে আটকে থাকায় সে প্রায় পাগলই হয়ে গিয়েছিল। এরপর তারা সৈনিকের পেন্ডেন্টটা খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই খুলতে পারছিল না। ঠিক তখনই কোথা থেকে যেন কারো আওয়াজ ভেসে আসে। তারা ভয়ে সামনে দৌড়াতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হলো ঠিক তাদের পেছন দিয়ে সুব্বু আর বালু ভেতরে ঢুকেছিল, কিন্তু ভেতরে ঢোকার পর তারাও আলাদা হয়ে যায়। এরপর ভীরু আর সমু এক জায়গায় এসে পৌঁছায়, আর সেখানে ভীরু সুব্বুর সঙ্গে নিজের প্রেমের গল্প বলতে শুরু করে। তবে এরপরই দেখা যায় পেছন থেকে সমু আর আসল সুব্বু এসে দাঁড়ায়। মানে এতক্ষণ যে সুব্বুকে ভীরু দেখেছিল সেটা আসলে সুব্বু ছিল না, সে ছিল রহস্যময় আত্মা, যাকে সমু দুর্গে ঢোকার আগে প্রথম দিন দেখেছিল। গ্রামের মানুষ এই আত্মাটাকে পেতনি বলে বিশ্বাস করে।
আর এবার সেই পেতনি কোনোভাবেই ভীরুর হাত ছাড়ছিল না। ঠিক তখনই সুব্বু বুদ্ধি খাটিয়ে একটা পবিত্র দড়ি তার সামনে ছুড়ে দেয়, যেটা পড়া মাত্রই আত্মাটা ভীরুর হাত ছেড়ে দেয়, কারণ সে কখনই দড়িটি পার হতে পারত না। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, দড়িটা এখানে কি করে এলো, কেনই বা এখানে রাখা ছিল? কারণ ব্রহ্ম রাক্ষসকে তো এটা দিয়ে বেঁধে রাখা সম্ভব নয়। মানে এর দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছিল এই দুর্গ আর প্রাসাদের ভেতর একসময় কালো জাদু করা হতো, আর এখানকার রহস্য আসলে অনেক গভীর। এরপর চারজন এক জায়গায় বসে সবকিছু নিয়ে আলোচনা করতে শুরু করে। সুব্বুকে তারা ওই পেন্ডেন্টটাও দেখায়। সুব্বু জানায় যে সে আগেই জানতো যে একবার এই দুর্গে ঢুকলে ব্রহ্ম রাক্ষসকে না মেরে কেউ বের হতে পারবে না। মানে সুব্বু সত্যিই ভীরুকে ভালোবাসত, আর এই জন্যই সেটা জানার পরও সে ভীরুকে বাঁচাতে এসেছে। এদিকে সোমু আর বালুর মধ্যে ঝগড়া হচ্ছিল, আর সেটা ছিল সাবিত্রীকে নিয়ে। আসলে সোমু আর বালু একসময় খুব ভালো বন্ধু ছিল, কিন্তু পরে বালু প্রচণ্ড মদ খাওয়া শুরু করে, আর সেই সময় সাবিত্রীর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। কিন্তু পরবর্তীতে সোমু বালুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সাবিত্রীকে বিয়ে করে নেয়। এই কারণে দুজনের মধ্যে এত ঝামেলা। আর এখানেই বোঝা যায় যে কেন বালু বারবার বলছিল সোমু মরে গেলেও কোনো সমস্যা নেই, এমনকি বারবার বলছিল যে ভীরু ঠিক কাজই করেছে। যাই হোক, সুব্বু এরপর সবাইকে জানায় যেভাবে দুর্গে ঢোকার একটা গোপন রাস্তা ছিল, ঠিক সেভাবে এখান থেকে বের হওয়ার একটা আলাদা রাস্তাও রয়েছে। আর সেই সৈনিক দেয়ালে এটাও লিখে গিয়েছিল যে রাক্ষসের পিঠে 2টি ছুরি একসাথে বসাতে হবে। তবে এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ শর্তও ছিল, এই সব কিছু করতে হবে সূর্য ওঠার আগে, না হলে কোনো কিছুই কাজ করবে না। আবার আজকের রাতটা ছিল গ্রহণের রাত। তারা সুব্বুর হাতে ওই পেন্ডেন্টটা দেয়। মূলত তার গায়ে লেগে থাকা প্রতীকগুলো গ্রহণের অবস্থান অনুযায়ী সেট করতে হতো। সেটা করতেই পেন্ডেন্টের লকটি খুলে যায়। এখানেও সূর্য আর চাঁদের একটা বিশেষ গুরুত্ব আছে। কিন্তু সেই জায়গায় যাওয়ার সময় ভীরুর মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, রাক্ষসটা এখন পর্যন্ত তাদের উপর আক্রমণ কেন করলো না? এটা কেমন রাক্ষস যে শুধু ঘুরে বেড়াচ্ছে? ঠিক তখনই তাড়াহুড়ো করতে গিয়ে বালু ভুল করে ম্যাপের একটি অংশ ছিঁড়ে ফেলে, আর সেই টুকরোটা ম্যাপের উপর রাখতেই ভীরুর হঠাৎ কিছু একটা মনে পড়ে যায়। কারণ সেই সৈনিকের তথ্য মতে একটা বিশেষ কক্ষের ভিতর 2 পাশের লিভার একসঙ্গে টানলেই ওই চেম্বারের দরজা খুলবে, কিন্তু সে একা থাকায় করতে পারেনি। মানে এখন তাদেরকে ওই কক্ষের 2 দিকের লিভার একসাথে টানতে হবে, তবেই তো গেট খুলবে। যে জন্য সুব্বু আর ভীরু আর সোমু আর বালু একসঙ্গে যাওয়ার প্ল্যান করে, আর এটা করতে হবে ভোর ঠিক 5টায়, তবেই গেটটা খুলবে। এদিকে সোমু আর বালুকে আবারও সেই পেতনিটা তাড়া করছিল, কিন্তু ওই পবিত্র দড়ির কারণে সে তাদের কাছে আসতে পারছিল না। এরপর বালু গাছে লতা ধরে এমনকি সোমুর কাঁধে দাঁড়িয়ে উপর উঠতে শুরু করে, আর শেষ পর্যন্ত সে লিভারের কাছে পৌঁছে যায়। আবার এদিকে ভীরু নিজের প্রশংসা করছিল যে আমি আসল হিরো, কারণ সে ভাবছিল 10 বছর পর সে এখানে ফিরেছে শুধু এই রাক্ষসটাকে শেষ করার জন্যই। ঠিক তখনই হঠাৎ করে তারা একটি ফাঁদে আটকে যায়। মুহূর্তের মধ্যে ভীরু আর সুব্বু উপরের দিকে ঝুলে ওঠে। আর এরপরই দেখা যায় যে আগেও এখানে যারা এসেছিল ওই সৈনিকরা একইভাবে এই ফাঁদে আটকে গিয়েছিল, তাদের কঙ্কালগুলো এখনও রয়েছে। আর এমনটা হওয়ার কারণ ছিল যে অন্য পাশে লিভার টানার জন্য কেউ ছিল না। এরপর অনেক কষ্ট করে ঝুলন্ত অবস্থাতেই তারা লিভারের কাছে পৌঁছায়, আর 5টা বাজতেই 2 দিকে লিভার একসঙ্গে টানার কারণে ওই কক্ষের দরজা খুলে যায়, যে জন্য ভীরু আর সুব্বু বেঁচে যায়। এরপর সবাই ওই কক্ষের মধ্যে প্রবেশ করে, যেখানে ওই সৈনিকদের বিভিন্ন অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি সেখানেই মন্ত্র পড়া সেই সবুজ রঙের গুঁড়োটাও ছিল, যেটা দিয়ে ব্রহ্ম রাক্ষসকে দুর্বল করা যায়। তারা সঙ্গে সঙ্গে গুঁড়োটা পুটলির মধ্যে ভরে নেয়, যাতে রাক্ষস এলেই তার উপর ছুঁড়ে মারতে পারে। ঠিক তখনই ভীরুর চোখ পড়ে একটি ছোট্ট কঙ্কালের পায়ের পায়েলের দিকে। মজার ছলে সেটা সে তুলে নেয়, আর একটু খুঁজতেই সে চাঁদের শক্তির ওই ছুরিটাও পেয়ে যায়। আর ঠিক তখনই ব্রহ্ম রাক্ষস এসে পড়ে। শুরু হয় ভয়ঙ্কর একটি লড়াই, কিন্তু রাক্ষসটা শুধুমাত্র ভীরুকে হাওয়ায় ঝুলিয়ে রাখে, কারণ বলির জন্য তো ভীরুকে নির্ধারিত করা হয়েছিল। আর এদিকে যখন অন্যরা ওই মন্ত্রপাড়া গুঁড়ো ছুটতে যায়, সেটা ছাদে গিয়ে আটকে যায়। অনেক কষ্টে নামানোর পর সেটা সমুর কাঁধের শার্টের উপর এসে পড়লে সমু সাহস করে রাক্ষসের দিকে এগিয়ে যায়, কিন্তু আতঙ্কে যেতে পারছে না। আবার ধাক্কা লেগে সুব্বুও পড়ে যাচ্ছিল, আর তখনই সুব্বুর পায়ের একটি জ্বলন্ত মশালের সঙ্গে আটকে যায়। সঙ্গে সঙ্গে ঝনঝন শব্দ হতেই হঠাৎ করে ব্রহ্ম রাক্ষসটি পুরোপুরি শান্ত হয়ে যায়। তার যে চোখগুলো এতক্ষণ আগুনের মতো জ্বলছিল, সেটাও ধীরে ধীরে নীল হয়ে শান্ত হয়ে আসে। ভীরুর সাথে সাথে ওই ছুরিটি নিয়ে তার দিকে দৌড়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয়, সে রাক্ষসের গায়ে ছুরিটি না মেরে উল্টো সূর্যের শক্তিযুক্ত যে ছুরিটি আগেই তার শরীরে লাগানো ছিল সেই ছুরিটি খুলে নেয়। এরপর রাক্ষস যখন তার দিকে এগিয়ে আসে, ভীরু তার হাতে সেই পায়েলটা তুলে দেয়, যেটা দেখা মাত্র রাক্ষস পুরোপুরি শান্ত হয়ে যায়। এরপরই মূলত সামনে আসে মুভির আসল রহস্য। আসলে 500 বছর আগে যেই শিশুটাকে বলি হিসেবে এখানে দেয়া হয়েছিল, তখন ব্রহ্ম রাক্ষস সেই বলিটাকে গ্রহণ করেনি, কারণ সেটা একটা ছোট্ট মেয়ে ছিল। নিষ্পাপ ওই শিশুটিকে দেখে ব্রহ্ম রাক্ষস তাকে মারতে পারেনি। সে আসলে বুঝতে পারছিল না এটা কেমন মানুষ যে তাকে দেখে একটু ভয় পাচ্ছে না।
রাক্ষস তখন ধীরে ধীরে শান্ত হয়ে নিজের মানুষের রূপে ফিরে আসে, আর এরপর সে সেই ছোট্ট মেয়েটিকে নিজের সন্তানের মতো করে লালন পালন করতে শুরু করে। সে ওই বাচ্চাটাকে নিজের মেয়ের মতো ভালোবেসে বড় করছিল। ভীরু মূলত দুর্গের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখেই বুঝতে পেরেছিল, কারণ চারপাশে খেলনা, ছোট ছোট বাচ্চাদের ব্যবহার করা জিনিসপত্র, এমনকি দেয়ালে ছোট্ট একটি বাচ্চার হাতের ছাপও ছিল। আর এসব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল রাক্ষস সেই শিশুটার জন্য দুধ থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা করেছিল। মানে সে যখন খুশি দুর্গের বাইরে যেতেও পারত। তবে এরপর যখন মেয়েটার 5 বছর হয়, মেয়েটা তার কাছে আসল ফুল চায়। সেই কারণে রাক্ষস দ্বিতীয় গোপন দরজাটি খুলেছিল, আর ওই দরজা দিয়ে ফুল আনতে যাওয়ার সময় ওই সৈনিক তাকে দেখে ফেলেছিল। মূলত এজন্যই রাক্ষসটা ওই দিন অনেক খুশি ছিল, কারণ সে প্রথমবার সত্যিকার ভালোবাসা পেয়েছিল। সেই কারণে এতক্ষণ পর্যন্ত সে কোনো বলি গ্রহণ করেনি। কিন্তু এরপর সবথেকে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। রাজা যখন আক্রমণ করেছিল, তখন একটি তীর গিয়ে সেই ছোট্ট মেয়েটার গায়ে লাগে। সাথে সাথে মেয়েটির মৃত্যু হয়। তার মানে দুর্গের ভিতর যে ছোট্ট কঙ্কালটার পায়ে পায়েল ছিল, সেটাই ছিল সেই শিশুর কঙ্কাল। সেই কারণে ব্রহ্ম রাক্ষস রাজা সব পুরো বাহিনীকে মেরে ফেলেছিল। তাহলে একবার চিন্তা করে দেখুন, কে আসল রাক্ষস, যে বছরের পর বছর বলি গ্রহণ করেছে, কিন্তু তারপর সেই ছোট্ট মেয়েটাকে সে হত্যা করতে পারেনি। অথচ অন্যদিকে গ্রামের মানুষরা কতটা নিষ্ঠুর ছিল, তার একটা নিষ্পাপ শিশুকে বলি দিয়েছিল। সেই কারণে ব্রহ্ম রাক্ষস এতক্ষণ সবাইকে আক্রমণ করেছিল, কারণ তার মনে হচ্ছিল এরা সবাই সেই রাজার সৈনিকদের মতোই মানুষ। কিন্তু ভীরুর হাতে থাকা পায়েলটা দেখে সেই ছোট্ট মেয়েটার আত্মা ব্রহ্ম রাক্ষসের সামনে এসে দাঁড়ায়। এরপরই মূলত দুজনই সেখান থেকে মুক্ত হয়ে যায়। সম্ভবত ভালোবাসার কারণে ব্রহ্ম রাক্ষসের অভিশাপও শেষ হয়ে গিয়েছিল। আর এরপর ভীরু, সৌমু, বালু আর সুব্বু সবাই দুর্গ থেকে বেরিয়ে আসে। তাদের জীবিত ফিরে আসতে দেখে পুরো গ্রামবাসীও অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত বলি হিসেবে যেই ওই দুর্গে গেছে কখনই ফিরে আসেনি। তবে এখানে একটা বিষয় খুবই সন্দেহজনক ছিল। সারপাঞ্চ আর তার বাবা নিশ্চয়ই কোনো রহস্যজনক বিষয় লুকিয়ে রেখেছে, কারণ তাদের মুখের এক্সপ্রেশন অন্যরকম ছিল। আর তারা রাতের বেলা কাউকে দুর্গের কাছে যেতে দিত না কেন? মানে কোথাও না কোথাও হয়তো বা কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। আর এরপরই মূলত আমাদের মুভির শেষে একটি সিন দেখানো হয়, যেখানে সৌম্য, ভীরু, বালু আর শুভকে বলছে যেদিন সে প্রথম রাতে দুর্গে ঢুকেছিল, সেদিন সে ভেতরের কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনেছিল। আর ঠিক তখনই আমাদের দেখানো হয় একটা গোপন প্রবেশপথ, যেটা লোহার শিকল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এখন এটা হয়তোবা সেই দ্বিতীয় গোপন পথটা ছিল, যেটা গ্রামের মানুষ পরে বন্ধ করে দিয়েছিল। অথবা এটা হয়তো আরেকটা নতুন গোপন রাস্তা, যেটা দিয়ে সারপাঞ্চ আর তার বাবা গোপনে যাতায়াত করত। মানে নিশ্চিতভাবেই এখানে বড় একটা রহস্য লুকিয়ে আছে। আর সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে, গ্রামের সেই শাড়ি পরা রহস্যময় নারীটা আসলে কে ছিল? সেই পেতনির আত্মাটা কেন দুর্গের ভেতর ঘুরছিল? সেটা কার আত্মা? এসব প্রশ্নের উত্তর এখানে দেয়া হয়নি। তবে সুব্বুর মতে সেই আত্মা সুব্বুর রূপ নিয়েছিল, কারণ পেতনিটা নাকি সাধারণত সেই সকল মানুষের রূপ নিয়ে আসে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। আর শেষ পর্যন্ত সুব্বু আর ভীরুর ভালোবাসার কথাও একে অপরের সামনে প্রকাশ হয়ে যায়। এখান থেকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয় এই মুভির পার্ট 2 আসবে, যেখানে আরও গোপন রহস্যের পর্দা ফাঁস হবে। এইভাবে মূলত রাকাসা মুভির গল্পটা শেষ হয়। তো মুভির গল্পটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।